সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি। আজকের এই ভিডিওতে দেখাবো আমি আপনারা যে অন্নপূর্ণা যোজনা ফর্মটা ফিল আপ করছেন, সেটা আমি হাতে কলমে লিখে লিখে আপনাদের করে দেখিয়েছি। সেটাই ভিডিওতে আমি দেখাবো। আর সেটা দেখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করবে। তো চলুন ভিডিওটা আমি শুরু করি। প্রথমে দেখুন, একদম প্রথমেই সর্বপ্রথম এখানে কি লিখতে হবে যে না, পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ ফ্যামিলি। এখানে ধরুন হেড অফ ফ্যামিলি হচ্ছে আপনার হেড অফ ফ্যামিলি বা আমার হেড অফ ফ্যামিলি হচ্ছে দীপু দাস। আমি দীপু দাসের নামটা এখানে বড় বড় করে লিখে দিলাম। তারপর দীপু দাসের জন্ম তারিখ 10/4/92 জন্ম তারিখটা দিলাম। তারপরে এখানে দীপু দাসের লিঙ্গ সেটা দিলাম। তারপরে এখানে আধার নাম্বার, আমি আধার নাম্বারটা এখানে XX করে দিয়েছি। আপনারা প্রয়োজন আপনারা এখানে যেটা আধার নাম্বার অরিজিনাল সেটা লিখে দেবেন। তারপরে এখানে বলছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। আপনার যে ডিজিটাল রেশন কার্ড আইডি আছে সেই আইডিতে দেখবেন একটা পারিবারিক আইডি লেখা থাকে, বা অনলাইনেও আমি এর আগে একটা ভিডিও করেছি, আপনারা ওই চ্যানেলে দেখতে পাবেন। অনলাইন থেকে ওটা বের করা যায়, আমার এই চ্যানেলে যে ভিডিওটা আছে ভিডিওটা দেখতে পাবেন। তো সেই আইডিটা এখানে লিখে দেবেন। তারপর এখানে বলছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা এখানে কজন আছে? আমার 3 জন আছে। আপনার যদি 4 জন থাকে, 5 জন থাকে, আপনি সেটাই লিখবেন। তারপরে এখানে বলছে ঠিকানা। ঠিকানাটা কি লিখবে? এখানে যে ঠিকানা আপনার হবে, টোটাল ঠিকানাটা আপনি এখানে দিয়ে দেবেন, যে ঠিকানা আপনি স্থায়ী ঠিকানা, যে ঠিকানা আপনি বসবাস করেন। তারপরে এখানে দেখুন 8 নম্বরের যোগাযোগ নাম্বার। আপনার যে যোগাযোগ নাম্বারটা আছে সেই যোগাযোগ নাম্বারটা এখানে লিখবেন। আর বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। এখানে বলছে পরিবারের যে প্রধান তার নাম্বারটা দেবেন, আর যেটা আধার নাম্বার যুক্ত করা আছে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা দেবেন। তারপরে দেখুন এখানে চলে আসুন, এখানে এসে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্য। এখানে হচ্ছে পরিবারের নাম, এখানে পরিবারের নামটা লিখবেন। আমি এখানে লিখতে ভুলে গেছি, আপনারা নামটা এখানে লিখবেন, এই জায়গায় পরিবারের নাম লিখবেন। তারপরে এখানে লিখবেন, এখানে বলেছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কি না, পরিবারের প্রধান যে সে একজন পুরুষ মানুষ, তারা অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ হচ্ছে না, তাই তার আমি এখানে হ্যাঁ দিই। আচ্ছা, তারপরে হচ্ছে তার স্ত্রীর নাম হচ্ছে মালতী দাস। মালতী হচ্ছে তার সদস্য নাম্বার 1। মালতী দাসের অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ হচ্ছে, তাই এখানে মালতী দাসের ফর্ম ফিল আপের জায়গায় এখানে আমি হ্যাঁ করেছি। তার মালতী দাসের জন্ম তারিখ, আধার কার্ড অনুযায়ী তার লিঙ্গ, তার পরিবারের সঙ্গে তার সম্পর্কে না ওয়াইফ, এখানে পরিবারের সম্পর্ক ওয়াইফ। তারপর কি হচ্ছে, তার আধার নাম্বারটাও এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর সদস্য টু মালতী দাস বা দীপু দাসের মেয়ে যেটা আছে, মেয়ে দিলাম, তার জন্ম তারিখ, তার ফিমেল, সেটাও সব দিয়ে দিলাম। এখানে হ্যাঁ দিইনি, কারণ যেহেতু সে বাচ্চা মেয়ে, সারা এখানে ফর্ম ফিল আপ হচ্ছে না। এইভাবে করে করে আপনার যে সদস্য নাম্বার যদি 3 নম্বর সদস্য থাকে, 4 নম্বর সদস্য থাকে, 5 নম্বর সদস্য থাকে, তাহলে আপনি এইভাবে লিখে লিখে আসবেন। তারপরে কি আসছে, এখানে বলছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, অর্থাৎ এখানে হেড অফ ফ্যামিলির কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সেটাও দেবো। এবং আর যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে সবার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো। যদি প্রাপ্তবয়স্কদের যে কজন সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে সেই কজন ব্যাংকের সদস্য দেবো। বাকি যাদের নেই তাদের দিতে হবে না। তারপরে এখানে বলছি এপিক কার্ড নম্বর হেড অফ ফ্যামিলি এবং প্রাপ্তবয়স্ক যতজন সদস্য আপনার আছে, ধরুন 5 জন সদস্য আছে, এই 5 জন সদস্যের আপনার 3 জনের এপিক নাম্বার আছে, তাহলে সেই 3 জনের এপিক নাম্বার দিতে হবে। 2 জনের থাকলে 2 জনের দিতে হবে, 1 জনের থাকলে 1 জনের দিতে হবে। যে কজনের এপিক নাম্বার থাকবে তার এপিক নাম্বার, তার বিধানসভার নাম্বার আর তার অংশ নাম্বার, বিধানসভার নাম, অংশ নাম্বার সব দিতে হবে। তো এইভাবে করে করা। এই পরেরটা এখানে বলছে বিভাগটা কিছু অসংরক্ষিত, না অসংরক্ষিত, আর্থিক দুর্বল, তপশিলি জাতি, এসটি, এসসি, ওবিসি, এই যেগুলো থাকে সেগুলো এখানে আমি এখানে অসংগঠিত জেনারেল আছে সেখানে দিয়ে দিচ্ছি। তারপর বলছে আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি ডিজিটাল রেশন কার্ড থাকলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে আপনি এখানে নার ঘরে টিক মারবো। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করতে হবে। তাহলে কি কার্ড আমার, যদি যেহেতু আছে আমার পিডব্লিউএস আছে, আমি তাহলে পিডব্লিউএসটা দিয়েছি। তারপরে কি বলছে পরিবারের রেশন দোকান থেকে মাল কি মাসিক রেশন তুলছে? প্রতি মাসে মাসিক মাল তোলা? হ্যাঁ, মাল তোলা হয়, তাই এখানে টিক মেরেছি। আচ্ছা, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা বাড়ি আছে? না, যেহেতু আমার এখানে নেই তাই আমি নার ঘরে টিক মেরেছি। পারিবারিক জমির মালিকানা, আমার কতটা জমি আছে পারিবারিক পরিবারের টোটাল মিলিয়ে, যদি থাকে তাহলে হ্যাঁ মারতে হবে। হ্যাঁ মারলাম। হ্যাঁ মারার পরে এখানে দ্বিতীয় কলমে কি বলছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, কত শতক জমি আছে সেটা দিতে হবে, এবং তার একটা রেজিস্ট্রেশন নথিও দিতে হবে, কাগজ জেরক্স দিতে হবে। এখানে অনলাইন থেকে রেকর্ড বা আপনার যদি রেকর্ডটা থাকবে সেইটা দেবেন। তারপর কি হচ্ছে যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কিনা অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে কিনা সেটাও আপনার দিতে হবে। যদি না হয় তাহলে না, হ্যাঁ হলে হ্যাঁ দিতে হবে। তারপর কি বলছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি স্বাস্থ্য বীমা থাকে তাহলে দিতে হবে, হ্যাঁ লিখতে হবে। আর যদি স্বাস্থ্য বীমা না থাকে তাহলে এখানে না লিখে দেবেন। এইভাবে আপনার যতগুলো সদস্য আছে প্রত্যেক সদস্যের নাম এইভাবে লিখে লিখে আসবেন, তাদের স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে দেবেন। তারপর বলছে কি কোন সদস্যকে আয়কর পেশাগত দেয়? কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। তারপর কি বলছে পরিবারের সদস্যদের প্যান কার্ড,
যে কত সদস্যের আপনার যদি হেড অফ ফ্যামিলি প্যান কার্ড থাকে সেই প্যান কার্ড নাম্বার দিতে হবে, তার নাম লিখতে হবে। যতগুলো সদস্য, ধরুন এখানে হেড অফ ফ্যামিলির নাম দিয়েছি, তার প্যান কার্ড দিয়েছি, সদস্য নাম্বার ওয়ানের নাম এখানে বসাবো, তার প্যান কার্ড নাম্বার এখানে বসাবো। এইভাবে করে করে আপনার যতগুলো সদস্য আছে তাদের প্যান কার্ড নাম্বার নামও দিতে হবে। তারপর এখানে কি করবেন, এখান থেকে দেখুন কর্মসংস্থানের ধরন, আপনি কি কাজ করেন, সরকারি যদি চাকরি করেন বা বেসরকারি কোনো চাকরি করেন বা বেকার বা অন্যান্য বা পরিযায়ী শ্রমিক, সেখানে এখানে টিক মেরে দেবেন। আপনার ফ্যামিলিতে যত সদস্য আছে প্রাপ্তবয়স্ক তাদের সবার এইভাবে ডিটেলসটা আপনি এইভাবে লিখে দেবেন। তারপরে এখানে আসে দেখুন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ আপনার যে ফ্যামিলি দিয়েছেন 5 জন বা 3 জন বা 4 জন, তাদের মধ্যে কতজন শিক্ষিত আছে আর কতজন অশিক্ষিত আছে সেটা এখানে লিখতে হবে এবং সেটা প্রাপ্তবয়স্ক হতে হবে। এবং শিশুদের হলে তাদের লেখার দরকার, শিক্ষিত শিশুরা তো এখন ধরো পড়ছে বা পড়াশোনা করছে, তেমন লেখার দরকার। আর প্রাপ্তবয়স্ক যাদের লিখবেন তাদের কিন্তু সার্টিফিকেট এখানে জমা দিতে হবে। তারপরে কি বলছে এখানে দেখুন, কোন সদস্য কি কোন সাংবিধানিক মন্ত্রী বা সংসদ বা পদ আছে কিনা, যেটা সই থাকে সেটা লিখতে হবে। আচ্ছা, কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, সরকারের কোনো পেনশনভোগী, পেনশন পায় কি আপনার কোনো ফ্যামিলি, যদি হ্যাঁ হয় তাহলে সেটা লিখতে হবে, যদি না হয় তাহলে লিখতে হবে না। আচ্ছা, কোন সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, সরকারি জিএসটি যদি দিয়ে থাকে তাহলে সেটা দিতে হবে, যদি না হয় তাহলে না দিতে হবে। আর পরিবারের মোট বার্ষিক আয়, আমার এখানে 72,000 আছে, তাই 72 দিয়েছি। আপনার যত বেশি হবে তা আপনি দেবেন, কম হলে কম দেবেন, সেটা আপনার ব্যাপার। এখানে সিএ বলছে, সি এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএ যদি আপনি যদি সিএ তে আবেদন করে থাকেন সেটা তাহলে এখানে দিতে হবে। আর যদি সিএ তে আবেদন না করেন তাহলে প্রযোজ্য নয় বলে এখানে ছেড়ে দেবে। তারপরে এখানে দেখুন বলছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড যে টাকাটা পায়, বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এগুলো যদি থেকে থাকে, যে সদস্য থাকবে সেই সদস্যের দিতে হবে আইডি নাম্বার, সেই সদস্য কবে ইস্যু করা হয়েছে সেই সদস্যের নাম্বার দিতে হবে এখানে। তারপর কি বলছে, যদি এসআর 2026-এর নাম বাদ পড়ে থাকবে তবে মামলাটি ট্রাইব্যুনাল না বিচারাধীন, মানে না যদি নাম বাদ পড়ে থাকে তাহলে বিচারাধীন আছে না ট্রাইব্যুনাল সেটা লিখতে হবে, আর যদি নাম কিছুই না থাকে তাহলে প্রযোজ্য নয়, এখানে টিক মেরে দেবেন। এইভাবে যত সদস্য সব সদস্যের কিন্তু করতে হবে। তারপরে কিন্তু বলছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার ওই যে কটা শিশু আছে সেই কটা শিশুর মধ্যে কজন বিদ্যালয়ে পড়ছে আর কজন বিদ্যালয়ে পড়ছে না, সেই যে কজন বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম দিতে হবে, তার নাম দিতে হবে, কোন ক্লাস পড়ে এবং সে সরকারি স্কুলে পড়ে না সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ে না বেসরকারি বা মাদ্রাসা বা অন্যান্য যেটা পড়বে সেটা লিখতে হবে। এরপর এখান থেকে দেখুন পরের পয়েন্ট আছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুদের যে টিকাকরণ দিয়েছিলেন, শিশুরা টিকাকরণ খেয়েছিল তার সেই যদি কাগজ থাকে সেটা দেবেন, আর তার সঙ্গে যদি টিকাকরণ হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক মেরে দেবেন। তাহলে আপনার যে কটা শিশু আছে, ধরুন দুটো শিশু আছে তাহলে দুটো শিশু দেবেন। এখানে শিশুদের আলাদা করে কোনো নাম্বার নেই, যে শিশুগুলো আপনার টিকাকরণ সেই শিশুদের এখানে নাম 1 2 করে দিয়ে এখানে টিক মেরে দেবেন। তারপর কি হচ্ছে, আপনি কি কোনো ডিবিটি সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন ডিবিটির মাধ্যমে, যদি ডিবিটির মাধ্যমে সরকারি পরিবারের প্রধান, এখানে বলছে পরিবারের প্রধান, পরিবারের প্রধান বলতে যে হেড অফ ফ্যামিলি ছিল সেইটি, সে যদি কোনো সরকারি প্রকল্প পায় তাহলে হ্যাঁতে টিক মারবেন, আর যদি না পেয়ে থাকে তাহলে নাতে এখানে টিক মারবেন। এরপর এখানে কি বলছে, যদি পেয়ে থাকে তাহলে কোন প্রকল্প পেয়েছে সেই প্রকল্পের এখানে নাম লিখতে হবে। নাম লেখার পরে এখানে বলছে প্রত্যাহার করতে চান, হ্যাঁ যদি সেই প্রকল্পের যেটা আপনি টাকাটা নিতে চাইছেন না তাহলে তুলে নিতে চাইছেন তাহলে এখানে হ্যাঁতে টিক মেরে দেবো, আর যদি না তুলতে চান তাহলে টিক মারার দরকার নেই। এবার প্রকল্পের নাম সদস্য নাম্বার 1, এখানে সদস্য নাম্বার 1 আপনার ফ্যামিলি, আপনার পরিবার অর্থাৎ আপনার স্ত্রী, তাহলে সে কি পায়, লক্ষ্মীর ভান্ডার পায়, তাহলে এখানে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার লিখলাম। এবং তুলে নিতে চান, প্রত্যাহার করতে চান, না আমি প্রত্যাহার করতে চাই না তাই আমি হ্যাঁ করি। এইভাবে আপনার পরিবারে যদি আরো সদস্যরা থাকে তাদের যদি কোনো ভাতার টাকা পায় বা ডিবিটির মাধ্যমে কোনো টাকা পায় তাহলে সেই প্রকল্পগুলো লিখতে হবে। তারপর এখানে কি বলছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সহ বন্ধ হয়ে যেতে পারে। দিয়ে এইবারে আপনার এখানে সই বা আপনার স্ত্রীর সই, যার কাছে সই করবেন, পরে এখানে এই ফর্মটা নিয়ে জমা দেবেন। এবার বলি, এই ফর্মের সঙ্গে আপনার দুজনের আধার কার্ড, প্রাপ্তবয়স্ক দুজনের আইডেন্টি কার্ড, দুজনের প্যান কার্ড, দুজনের ব্যাংক অ্যাকাউন্ট, এই সমস্ত কাগজপত্র এবং জমির কাগজগুলো, যে জমির যে আপনার রেকর্ড আছে সেই রেকর্ডটা আপনি জমা এর সঙ্গে করে নিয়ে আপনি আপনার নিকটবর্তী যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে জমা দিয়ে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।